উজির সাহেব, আমার কপালে চিন্তার ভাঁজকে আপনি দেখতে পাচ্ছেন? জাহাপনা, আপনার চিন্তার কারণ আমি অনুমান করতে পারছি। শাহজাদি গুলবাহারের বিয়ের বয়স হয়েছে। দূর দূরান্তের রাজ্য থেকে প্রতিদিন বিয়ের পয়গাম আসছে। পয়গাম তো আসছে, কিন্তু আমার হাত পা যে বাঁধা। 20 বছর আগে দেওয়া সেই অভিশাপ আজও এই রাজ্যের আকাশকে কালো মেঘের মতো ঢেকে রেখেছে। আমি জানি সুলতান, সেই কালো রাতের কথা ভোলার নয়। এক দরবেশের অভিশাপ। যতদিন না কোনো সাহসী পুরুষ 3টি অসম্ভব পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ততদিন শাহজাদি প্রকৃত সুখী হবেন না, আর এই রাজ্যেও শান্তি আসবে না। আমার মেয়ে গুলবাহার, ওর মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। ওর হাসির আড়ালে কত কষ্ট লুকিয়ে আছে তা আমি ছাড়া আর কে বুঝবে। আমি একজন পিতা হয়েও ওর জন্য কিছুই করতে পারছি না। আপনাকে ধৈর্য ধরতে হবে জাহাপনা। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই পরীক্ষার মাধ্যমেই শাহজাদির জন্য সবচেয়ে যোগ্য পাত্রকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু পরীক্ষাগুলো যে অসম্ভব। কোনো সাধারণ মানুষের পক্ষে কি সেই পরীক্ষায় পাশ করা সম্ভব? বছরের পর বছর ধরে কত সাহসী বীর এলো আর খালি হাতে ফিরে গেল। সাধারণ মানুষের জন্য হয়তো অসম্ভব, কিন্তু যার ঈমান শক্ত, যার মনে লোভ নেই, আর যার সাহস তরবারির চেয়ে বুদ্ধিতেও বেশি, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমি আর অপেক্ষা করতে পারছি না উজির। আগামীকালই আমি সারা রাজ্যে আবার ঘোষণা দেব। দেশ বিদেশের সকল রাজপুত্রকে আমি আমন্ত্রণ জানাবো। যেই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হবে, আবার রাজ্যের সিংহাসন আর আমার কন্যা দুটোই তার। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত জাহাপনা। আমি কাল সকালে ঘোষণাপত্র রাজ্যের সকল প্রান্তে পাঠানোর ব্যবস্থা করছি। উপস্থিত সুধীমণ্ডলী এবং বিভিন্ন রাজ্যের সম্মানিত শাহজাদাগণ, আপনারা কেন আজ এখানে আমন্ত্রিত হয়েছেন তা আপনারা ইতিমধ্যে অবগত। আমার একমাত্র কন্যা শাহজাদি গুলবাহারের বিয়ে শর্ত হিসেবে আপনাদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সুলতানের কথা শুনে দরবারে গুঞ্জন শুরু হয়। এই পরীক্ষা আমার রাজ্যের উপর নেমে আসা এক পুরনো অভিশাপের ফল। আমি পিতা হিসেবে বাধ্য। আপনাদের মধ্যে যিনি এই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তিনি আমার জামাতা হওয়ার গৌরব অর্জন করবেন এবং এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনবেন। জাহাপনা, আপনার শর্ত আমরা শুনেছি। আমি শাহজাদা কায়সার। আপনার ধন সম্পদ আর সৈন্যবাহিনীর কোনো কমতি নেই। বলুন, কি সেই পরীক্ষা? এমন কোনো কাজ নেই যা আমার জন্য অসম্ভব। শাহজাদা, অহংকার পতনের মূল। এই পরীক্ষা ধন সম্পদ বা সৈন্য দিয়ে জয় করা যাবে না। এর জন্য প্রয়োজন হবে সাহস, বুদ্ধি আর নির্মল এক হৃদয়। সুলতান, আমি শাহজাদা হুমায়ুন। আমার রাজ্য হয়তো শাহজাদা কায়সারের মতো বিশাল নয়, কিন্তু আমার সাহস আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস অটুট। আমি আপনার শর্ত মানতে প্রস্তুত। দয়া করে প্রথম পরীক্ষার কথা ঘোষণা করুন। বেশ, তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথম পরীক্ষা হলো আকাশের নীলমণি নিয়ে আসা। যেই মণি আমার হাতে তুলে দিতে পারবে, সেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। তোমাদের সময় দেওয়া হলো 7 দিন। আকাশের নীলমণি? এত শিশুদের কল্পকাহিনীর মতো শোনাচ্ছে। আকাশে আবার মণি থাকে নাকি? নিশ্চয় এটা কোনো দামি নীল পাথরের নাম। আমার ভান্ডারে হাজারো নীলমণি আছে। আমি কাল সকালে আপনার সামনে সেগুলো হাজির করব। শাহজাদা, অনুগ্রহ করে ভুল বুঝবেন না। এটা কোনো সাধারণ পাথর নয়। এর রহস্য আপনাদেরই খুঁজে বের করতে হবে। যাবো না। আমি আপনার আদেশ বুঝতে পেরেছি। আমি আজই এর সন্ধানে বের হতে চাই। সৃষ্টিকর্তা তোমাদের সকলের মঙ্গল করুন। পরীক্ষা শুরু হলো। শাহজাদা, আমরা 3 দিন ধরে ঘুরছি, কিন্তু আকাশের নীলমণির কোনো সন্ধানই তো পেলাম না। সবাই বলছে এটা নাকি নিছকই এক গল্প। নাসির, নিরাশ হও না। প্রত্যেক গল্পের পেছনেই কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই সত্যটা খুঁজে বের করতে হবে। এখানকার সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তি কে? শাহজাদা, ওই যে দূরে পাহাড়ের গায়ে কুড়েঘর দেখছেন, ওখানে জাবেদ চাচা থাকেন। উনি এই পাহাড় আর জঙ্গলকে নিজের হাতের তালুর মতো চেনেন। উনি হয়তো আপনাদের সাহায্য করতে পারবেন। চলো নাসির, আমরা ওনার কাছে যাই। চাচা, আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা আকাশের নীলমণি সন্ধানে বেরিয়েছি। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আকাশের মণি তো আকাশেই থাকে বাবা। মাটিতে তাকে খুঁজে কি লাভ? কিন্তু আকাশে তো হাত বাড়ানো যায় না চাচা।
যার মন আকাশের মতো উঁচু তার হাত আকাশে পৌঁছাতে দেরি হয় না। তোমরা সত্যি যদি সেই মনই চাও তাহলে তোমাদের পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় যেতে হবে, যেখানে মেঘেরা মাটি ছুঁয়ে কথা বলে। উঁচু চূড়া? সে তো অনেক কঠিন পথ। সেখানে গিয়ে কি করতে হবে? পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে হবে। যখন চাঁদ ঠিক মাথার উপর থাকবে তখন দেখবে আকাশ নিজে তার মণি তোমাদের উপহার দিচ্ছে। কিন্তু মনে রেখো, লোভী চোখ সেই মণি দেখতে পায় না, কেবল পবিত্র আত্মাই তার দেখা পায়। চাচা, আপনার উপদেশের জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনার কথা মতোই কাজ করব। শাহজাদা, আমার সৈন্যরা রাজ্যের সেরা সেরা খনি থেকে হাজার হাজার নীল পাথর নিয়ে এসেছে। এর মধ্যে একটা না একটা তো সুলতানের পছন্দ হবেই। আরে ধর, আমি সুলতানের সামনে পাথরের পাহাড় বানিয়ে দেব। উনি নিজেই বেছে নেবেন কোনটা আকাশের নীলমণি। আর ওই হুমায়ুন কোথায়? সে কি এখনো পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে? জি শাহজাদা, আমাদের গুপ্তচর খবর দিয়েছে সে নাকি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় ওঠার চেষ্টা করছে। একেবারে পাগলের মতো কাজ। করতে দাও ওকে পাগলামি। ও যখন পাহাড় থেকে খালি হাতে ফিরবে তখন আমি মণি আর রাজকুমারী দুটোই জয় করে নেব। চলো আমরা সুলতানের কাছে যাই। শাহজাদা কায়সার, আপনি আপনার কথা মতো অনেক মণি নিয়ে এসেছেন, কিন্তু এর একটিও আকাশের নীলমণি নয়। এগুলো সবই পৃথিবীর সম্পদ। জাহাপনা, এর চেয়ে দামে নীল পাথর এই দুনিয়ায় নেই। আপনি আমায় অপমান করছেন। শাহজাদা শান্ত হন, সুলতান যা বলছেন তাই সত্যি। শাহজাদা হুমায়ুন, তুমি ফিরে এসেছো। তোমার হাত খালি দেখছি। তুমি কি মণি খুঁজে পাওনি? জাহাপনা, আমি মণি নিয়ে এসেছি, কিন্তু সেই মণি বাক্সে করে আনার মতো কোনো বস্তু নয়। এ তো এক ফুল। জি জাহাপনা, এটাই আকাশের নীলমণি। এই ফুল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় বরফের নিচে ফোটে। শুধুমাত্র পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো বরফের উপর পড়ে তখন এই ফুলের নীল আভা ঠিক আকাশের তারার মতো জ্বলজ্বল করে। আকাশ নিজেই তার মণি উপহার দেয়। এটা কোনো পাথর নয়, এটা সৃষ্টিকর্তার এক অলৌকিক সৃষ্টি। একটা ফুল? সামান্য একটা ফুল হলো সেই মণি? এটা হতেই পারে না। জাহাপানা, শাহজাদা হুমায়ুনই ঠিক। অভিশাপের সেই বইতে এমনটাই লেখা ছিল, প্রথম পরীক্ষায় এমন কোনো বস্তু সন্ধান করতে হবে যা মূল্যবান কিন্তু যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। এই ফুলটি সেই বস্তু। শাহজাদা হুমায়ুন, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমার বুদ্ধিমত্তা আর ধৈর্যে মুগ্ধ। আড়ালে পর্দার আড়াল থেকে শাহজাদি গুলবাহার সব দেখছিল। তার মুখে প্রশংসার হাসি ফুটে ওঠে। শাহজাদা হুমায়ুন, তুমি প্রথম পরীক্ষায় তোমার যোগ্যতার প্রমাণ দিয়েছো, কিন্তু পথ এখনো বাকি। শাহজাদা কায়সার, আপনি যদি চান তাহলে এখনো পরীক্ষায় অংশ নিতে পারেন। আমি হার মানার পাত্র নয় জাহাপনা। বলুন, তৃতীয় পরীক্ষা কি? এবার আমি কোনো ভুল করব না। বেশ, দ্বিতীয় পরীক্ষা হলো পাতালপুরীর নীরব ঝর্ণার পানি নিয়ে আসা। যে একমাত্র পানি আমার সামনে হাজির করতে পারবে সেই পরীক্ষায় জয়ী হবে। তোমাদের সময় 10 দিন। পাতালপুরের ঝর্ণা? তার মানে কোনো গভীর গুহার ভেতরের ঝর্ণা? জাহাপনা, আপনার আদেশ আমি বুঝতে পেরেছি। এর সন্ধানেও আমাকে রাজ্যের বাইরে যেতে হবে। যাও, কিন্তু মনে রেখো, পাতালপুরীর পথ অন্ধকার এবং ঝুঁকিপূর্ণ। সাবধানের মার নেই। শোন, এই রাজ্যের সবচেয়ে বড় আর গভীর গুহা এটাই। এর ভেতরেই কোথাও না কোথাও সে ঝর্ণা আছে। তোরা সবাই ভেতরে যাবে। মশাল জ্বালিয়ে গুহার প্রত্যেকটি কোণ খুঁজে দেখবি। যেখানেই ঝর্ণা পাবি তার পানি নিয়ে আসবি। কিন্তু শাহজাদা, গুহার ভেতরে নাকি বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর জন্তু আছে। এতজন একসাথে ভেতরে যাওয়া কি ঠিক হবে? আরে, আমার সৈন্যরা কি কাচের পুতুল? তোর বাড়ির সাথে আছে কি করতে? যা, ভেতরে যা। আমি বাইরে অপেক্ষা করছি। আমার গায়ে কাদা লাগানোর স্বভাব নেই। সৈন্যরা অনিচ্ছা সত্ত্বেও গুহার ভেতরে প্রবেশ করে।
শাহজাদা, আমরা ওকে ভেতরে যাব? গুহাটা তো ভুতুরে বাড়ির মতো লাগছে। ভেতর থেকে কেমন যেন অদ্ভুত শব্দ আসছে। নাসির, ঝর্ণাটা হলো নীরব। যেখানে শব্দ আছে সেখানে ওটা থাকতে পারে না। আমাদের এমন এক পথ খুঁজতে হবে যেখানে কোনো শব্দ নেই। কিন্তু গুহার ভেতরে তো বাতাস আর পানি পড়ার শব্দ থাকবেই। আমাদের কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হবে। চলো আমরা ভেতরে যাই, কিন্তু মশাল জ্বালাবো না। অন্ধকারে চোখকে অভ্যস্ত হতে দাও। শব্দ নয়, আমরা নীরবতাকে অনুসরণ করব। তারা নিঃশব্দে গুহার ভিতরে প্রবেশ করে। কি ব্যাপার শাহজাদা কায়সার, আপনার এই অবস্থা কেন? আপনি কি ঝর্ণার পানি আনতে পারেননি? জাহাপনা, আপনার এই পরীক্ষা এক প্রতারণা। ওই গুহার ভেতরে কোনো ঝর্ণাই নেই, আছে শুধু অন্ধকার, বাদুর আর বিষাক্ত পোকামাকড়। আমার অনেক সৈন্য আহত হয়েছে। আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। এই সময় হুমায়ুন প্রবেশ করে। তার হাতে একটা ছোট মাটির পাত্র। শাহজাদা হুমায়ুন, তুমিও কি খালি হাতে ফিরেছো? জাহাপনা, এই নিন পাতালপুরীর নীরব ঝর্ণার পানি। পাত্রের পানির একটি ফোঁটাও নড়ছে না, কোনো শব্দও নেই। অসম্ভব! তুমি এটা কোথায় পেলে? আমরা তো কিছুই খুঁজে পাইনি। শাহজাদা, আপনি শব্দকে অনুসরণ করেছেন, আর আমি অনুসরণ করেছি নীরবতাকে। গুহার গভীরে এমন এক জায়গা আছে যেখানে সব শব্দ মিলিয়ে যায়। দেয়ালগুলো এমন খনিজ পদার্থ দিয়ে তৈরি যে সেগুলো সব শব্দ শোষণ করে নেয়। সেখানে এক পাথরের আড়ালে নীরবে বয়ে চলছে এই ঝর্ণা। এর পানি পড়ার সময় কোনো শব্দ হয় না। আপনি শক্তি দিয়ে যা খুঁজে পাননি, আমি তা ধৈর্য দিয়ে খুঁজে পেয়েছি। অসাধারণ শাহজাদা, তোমার বুদ্ধি সত্যিই প্রশংসার যোগ্য। জাহাপনা, শাহজাদা হুমায়ুন দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। হুমায়ুন, তুমি আবার রাজ্যের আশা বাঁচিয়ে রেখেছো। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। শাহজাদি, আপনি কি শুনেছেন? শাহজাদা হুমায়ুন দুটো কঠিন পরীক্ষাতে জয়ী হয়েছেন। সারা রাজ্যে এখন তাকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, শুনেছি। আমারও কেন যেন মনে হচ্ছে উনি পারবেনই রাজ্যের অভিশাপ দূর করতে। উনি শুধু সাহসী বা বুদ্ধিমানই নন, ওনার চোখ দুটোও খুব সৎ। শাহজাদা কায়সারের মতো অহংকার বা লোভ ওনার মধ্যে নেই। কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি। আমার খুব ভয় হচ্ছে, যদি উনি শেষ পরীক্ষায় ব্যর্থ হন, তাহলে এই রাজ্যের আর আমার ভাগ্যে কি লেখা আছে? আপনি চিন্তা করবেন না শাহজাদি, সৃষ্টিকর্তা তাকে এত দূর এনেছেন, তিনি নিশ্চয়ই শেষ পর্যন্ত তার সহায় থাকবেন। শাহজাদা হুমায়ুন, আজ তোমার শেষ পরীক্ষা। তুমি আগের দুটো পরীক্ষায় তোমার সাহস ও বুদ্ধির পরিচয় দিয়েছো, কিন্তু শেষ পরীক্ষাটি সবচেয়ে কঠিন। কারণ এই পরীক্ষার উত্তর কোনো পাহাড়ের চূড়ায় বা গুহার গভীরে পাওয়া যাবে না। এর উত্তর তোমাকে নিজের মন থেকে দিতে হবে। আমি প্রস্তুত জাহাপনা, আপনি আদেশ করুন। আবার প্রশ্নটি খুব সহজ, কিন্তু এর উত্তর খুব কঠিন। আমার প্রশ্ন হলো, এই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তোমার ভাবার জন্য একদিন সময় আছে। কাল সকালে এসে তুমি তোমার উত্তর দেবে। শাহজাদা, এটা কেমন প্রশ্ন? রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ তো এর শাহী কোষাগার, যেখানে হীরা জহরত ভর্তি থাকবে, অথবা শক্তিশালী সৈন্যবাহিনী। না নাসির, সুলতান এত সহজে উত্তর শোনার জন্য এই পরীক্ষা দেননি। এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর অর্থ আছে। কোষাগার বা সৈন্যবাহিনী তো যে কোনো রাজ্যেই থাকে, কিন্তু তিনি এই রাজ্যের কথা বলেছেন। আমাকে এর বিশেষত্ব খুঁজে বের করতে হবে। তাহলে কি হতে পারে শাহজাদা? আমি আজ সারা রাত ভাববো। আমি এই রাজ্যের সাধারণ মানুষের সাথে কথা বলবো। আমি তাদের চোখে রাজ্যের প্রতিচ্ছবি দেখতে চাই। হয়তো উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। শাহজাদা কায়সার, আপনিও এসেছেন দেখছি। বেশ, আপনি আগে বলুন, আমার রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? জাহাপনা, এ তো খুব সহজ প্রশ্ন। আপনার রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার শাহী কোষাগারে রাখা হীরা। সারা দুনিয়ায় যার কোনো তুলনা নেই। আর দ্বিতীয় মূল্যবান সম্পদ হলো আপনার অজেয় সৈন্যবাহিনী। আমি যদি আপনার জামাতা হই, তাহলে আমার রাজ্যের সম্পদ আর সৈন্য দিয়ে আমি একে আরো 10 গুণ বাড়িয়ে দেব। আপনার উত্তর বল শাহজাদা কায়সার।
শাহজাদা হুমায়ুন, এবার তোমার পালা। বলো, তোমার মতে এই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? পুরো দরবার নিঃশব্দ হয়ে যায়। শাহজাদি গুলবাহার পর্দার আড়াল থেকে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে। জাহাপনা, আমি কাল সারা রাত আপনার রাজ্যের পথে ঘাটে ঘুরেছি, সাধারণ প্রজাদের সাথে কথা বলেছি। আমি তাদের চোখে রাজ্যের প্রতি ভালোবাসা দেখেছি। শাহজাদা কায়সার যা বলেছেন তা মূল্যবান হতে পারে, কিন্তু সেগুলো সম্পদ নয়। সম্পদ হলো তা যা হারালে রাজ্য তার অস্তিত্ব হারায়। তাহলে তোমার উত্তরটা কি? আপনার রাজ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার প্রজাদের মুখের হাসি আর আপনার প্রতি তাদের অটুট বিশ্বাস। আর সেই হাসির সবচেয়ে বড় উৎস হলেন শাহজাদি গুলবাহার। প্রজারা তাকে ভালোবাসে, তার মঙ্গলের জন্য দোয়া করে। রাজ্যের শান্তি আর শাহজাদির সুখ একে অপরের সাথে জড়িত। তাই জাহাপনা, আপনার রাজ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ অন্য কিছু নয়, আপনার কন্যা শাহজাদি গুলবাহার। তুমি ঠিক বলেছো হুমায়ুন। আমার মেয়ে আমার রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। ওর সুখের জন্য তো আমি এত কিছু করছি। তুমিই একমাত্র ব্যক্তি যে আমার মনের কথা বুঝতে পেরেছো। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত আলোক রশ্মি বেরিয়ে আসে এবং চারদিকে ছড়িয়ে পড়ে। বহু বছর ধরে রাজ্যের আকাশে জমে থাকা কালো মেঘ কেটে যেতে শুরু করে। জাহাপানা, দেখুন, অভিশাপ কেটে যাচ্ছে। অভিশাপ মুক্ত হয়ে গেছে। শাহজাদা হুমায়ুন 3টি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। তুমি আজ শুধু আমার পরীক্ষায় জয়ী হওনি, তুমি আমাদের সবার মন জয় করে নিয়েছো। আমি আনন্দের সাথে আমার কন্যা গুলবাহারকে তোমার হাতে তুলে দিচ্ছি। আপনি আমাদের রাজ্যকে নতুন জীবন দিয়েছেন শাহজাদা। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি শাহজাদি। আপনার হাসি মুখই আমার সবচেয়ে বড় পুরস্কার।